আমার স্নেহভাজন ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ভারত তীর্থ কবিতা নিয়ে এর আগে দুটো ক্লাস করেছি। আজ তৃতীয় পর্বের ক্লাসে আমরা সকলে অংশ নেব। ভারত তীর্থ কবিতায় কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ভারতবর্ষের অপরূপ রূপ সৌন্দর্যের কথা প্রকাশ করেছেন বর্ণাতীত ভাষায়। আমি কবিতাটি সকলকে মুখস্থ করতে বলেছিলাম। আমার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই আমার কথা রেখেছে, তারা মুখস্থ করছে। তোমরা মুখস্থ করো। আজ আমরা তৃতীয় পর্বের আলোচনা করি। প্রথমে আমি বলি, টেক্সট বইটা তোমরা খোলো। টেক্সট বইতে যে শব্দার্থগুলো আমি বলছি সেগুলো তোমরা খাতায় নোট করে নাও। ভূধর, ভূধর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ধরা, বসুন্ধরা, ধরিত্রী। ভেদি শব্দের অর্থ ভেদ করে। শনিত শব্দের অর্থ রক্ত। হেরো শব্দের অর্থ দেখো। বিরাট শব্দের অর্থ থাকা। ওঙ্কার ধ্বনি কথাটির অর্থ সকল মন্ত্রের আদি ধ্বনি। অভিষেক কথাটির অর্থ কর্মে নিয়োগ। কলরব কথাটির অর্থ চিৎকার, আনত শিরে, মাথা নিচু করে। উন্মাদ মানে পাগল। রুদ্রবীণা, বীণা জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ। নাশিবে মানে ধ্বংস করবে বা বিনাশ করবে। আহুতি, হোম বা হোমের সামগ্রী। হোমানলে, হোমযজ্ঞের আগুন। তরা, শীঘ্র। তীর্থনীরে, তীর্থভূমি বা বাসতীর্থে। পরশে মানে স্পর্শে। দেখো, এবার আমরা কবিতাটা পাঠ করি। হ্যাঁ, ভারত তীর্থ কবিতা সম্পর্কে আগেই আলোচনা করেছি। তো তোমরা জানো এটা গীতাঞ্জলি কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা। আর এই গীতাঞ্জলি কাব্যের জন্য কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথের বিশ্বের দরবারে এত পরিচিতি বা বিশ্ব কবি সার্বভৌম হিসেবে এত স্বীকৃতি। তার নোবেল প্রাপ্তি এজন্যই 1913 সালের 13ই নভেম্বর। এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ দ্য সং অফারিংস। আমরা দেখি যে এই গীতাঞ্জলির অনুবাদগুলিতে মোট গীতাঞ্জলির 51টি কবিতা, গীতিমাল্য কাব্যের 18টি কবিতা, নৈবেদ্যের 16টি, খ্যা কাব্যের 11টি, শিশুর 13টি, চৈতালি, স্মরণ, কল্পনা, উৎসর্গ, অচলায়তনের 1টি করে মোট 103টি কবিতার সংকলন দ্য সং অফারিংস। এজন্যই কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। যাক, এই তথ্যটি তোমাদের ভবিষ্যতের জন্য জরুরি, সেজন্যই আজকে আলোচনা করতে করতে বলে দিলাম, তোমরা খেয়াল রাখো। তো আমরা কবিতার অন্দরে প্রবেশ করি। রণধারা বাহি, জয় গান গাহি, উন্মাদ কলরবে। ভেদি মরুপথ, গিরি পর্বত, যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা, বাজো বাজো বাজো। ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধ নাশিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতীর মহামানবীর সাগর তীরে। আমরা জানি বিশ্ব সৌন্দর্যায়নের অন্যতম একটি স্থান বা তীর্থভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষে বহু বৈদেশিক জাতির আগমন হয়েছে। তারা এসে কেউ বাণিজ্যের নামে সাম্রাজ্য বিস্তারের জন্য ঘাঁটি গেড়েছে,
এই জন্য তারা কখনো শাসন ক্ষমতা জারি করে ভারতীয়দের সঙ্গে সুস্থ সম্পর্ক জিয়ে রাখতে পারেনি, যে কারণে পরিণাম হচ্ছে যুদ্ধ বা যুদ্ধের পথে তাদের হাঁটতে হয়েছে। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ তিনি মানবতার মূর্ত পূজারী হিসেবে তিনি দেখেছেন যে যারা যেভাবে ভারতবর্ষের মাটিতে এসেছেন আর ভারতের সংস্কৃতির সঙ্গে, ভারতের সৌন্দর্যায়নের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, তা সত্যি অনিন্দ সুন্দর। রণধারা বাহি জয় গান গাহি উন্মাদ কলরব, ভেদি মরুপথ গিরি পর্বত এসেছিল যারা এসেছিল সবে। আমরা দেখি ইতিহাসের পাতায় বিশ্লেষণ করলে একসময় অনার্যরা অর্থাৎ দ্রাবিড়, সাঁওতাল, কলভির, মুন্ডারা এরা ভারতবর্ষে আদিম প্রজাতি নৃতত্ত্ববিদ্যার তত্ত্ব অনুযায়ী। কিন্তু আর্যরা ভারতবর্ষে বিশ্বের ইউরাল পর্বতের পাদদেশ থেকে তারা মরুপথ ধরে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছিল। তারপর ধীরে ধীরে তারা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে ভারতবর্ষে বসবাস করতে শুরু করেছিল। তারপরে আমরা দেখি শকুন্তল, পাঠান, মোগল, একদিক হুললিন এভাবে পর ইতিহাসের পাতায় সাম্রাজ্য বিস্তার করার জন্য একের পর এক জাতি এসেছে, তারা বসবাস করেছে আর ভারতীয় সংস্কৃতির সঙ্গে লীন হয়ে গেছে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে দূর। আমাদের আশ্চর্যের ব্যাপার বা আনন্দের ব্যাপার যে ভারতবর্ষের বুকে যারা এসেছেন, যেভাবে এসেছেন সকলকেই কিন্তু স্বাগতম জানিয়েছেন, সকলকেই কিন্তু সাদরে গ্রহণ করেছেন। আমার, আপনার, তোমার জন্মভূমি ভারতবর্ষ। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে দূর। আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষের কাছে কেউ পর নয়, সবাই আপন, কেউ দূরের নয়, তারা সকলেই হৃদয়ে বিরাজমান। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষের মিশ্র সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর। জনগণ মনোধি গানের মধ্যেই রয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানের সুর আমাদের ভারতীয় সংস্কৃতির অন্যতম পরিচয়। সেখানে যারা যেভাবে ভারতবর্ষের বুকে এসেছে তারা সকলেই একাত্ম হয়ে গেছে। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। ভারতবর্ষের হৃদয়ে বা ভারতবর্ষের রক্তে তাই মিশ্র সংস্কৃতির বিচিত্র সুর আজ বিশ্বের দরবারে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রকাশ করেছে। হে রুদ্রবীণা অর্থাৎ বীণা জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ, সেখানে কবি বীণা বাজিয়ে সেই সৌন্দর্যায়নের সুর বা আনন্দের সুর সরগম তোলার চেষ্টা করেছেন। বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা ঘৃণা করে দূরে চলে গেছে তাদেরকেও কবি আহ্বান জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আশাবাদী কবি যে এই দেশের সুস্থ সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি, বৈচিত্র্যময় সংস্কৃতি নিশ্চয়ই বিশ্বের মাঝে বৈচিত্র্যের মহামিলনের সুরে সকলে আশান্বিত হবেন, ঐক্যবদ্ধ হবেন বলে কবি আশাবাদী। কবি অপেক্ষমান যে বিশ্ব সৌন্দর্যের মাঝে ভারতবর্ষের যে বৈচিত্র্যময় সংস্কৃতি মহামানবের সাগর তীরে একদিন সমস্ত বিশ্বের মানুষ তারা একাত্ম হয়ে তারা সাগর তীরে প্রার্থনায় রত হবে।
হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করলে যে প্রচুর প্রচুর মহাপুরুষ এবং মুনি ঋষিদের জন্মভূমি আমার এই ভারতবর্ষ। এখানে অবিরাম অবিরাম উচ্চারিত হয়েছে ওঙ্কার ধ্বনি, যে ওঙ্কার ধ্বনি যে সকল মন্ত্রের আদি ধ্বনি। হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, জেগে উঠেছিল যে মন্ত্রের মধ্য দিয়ে আত্মতুষ্টি বা আত্মনির্ভরশীলতার শক্তি উজ্জীবিত করেছিল ভারতীয়দের তথা বিশ্বের মানুষকে, যারা ভারতের মাটিতে পা রেখেছিলেন, তারা বিভিন্নভাবে শক্তি পেয়েছিলেন। তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাঠিয়া। ভারতবর্ষের মানুষের মধ্যে নেই কোনো ভেদাভেদ, এরা সর্বধর্ম সমন্বয়ে একটা মিশ্র সংস্কৃতির বার্তা নিয়ে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাই বিভেদের যে প্রাচীর এরা সহজেই ভেঙে দিয়েছে। বিভেদ ভুলিল জাগায় তুলল একটা বিরাঠিয়া, মহৎ হৃদয়ের বা মহৎ মানসিকতার পরিচয় এইভাবে ভারতবাসী তার সংস্কৃতির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি, যে তপস্যা, যে আধ্যাত্মিক সচেতনতা, যে আধ্যাত্মিক চেতনা, সে আধ্যাত্মিক চেতনার দ্বারা মনের সমস্ত কলুষতা বা কপটতা এগুলো হোমযজ্ঞের মধ্য দিয়ে কী করেছেন, মিশিয়ে দিয়েছেন। অশুভ সব বিনাশ হয়ে গেছে, শুভ শক্তির বা শুভ বোধের উন্মোচন বা প্রকাশ পেয়েছেন। সেই হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগরটি। ওই বারবার আশাবাদের ভাবনা প্রকাশ করেছেন যে নিশ্চয়ই একদিন এই ভারত আমার দেশ, তোমার দেশ, এই দেশ মহামানবের স্মৃতিসৌধয়, মহামানবের সাগর তীর এখানে সম্মিলিত হবে নত শিরে সমস্ত বিশ্বের মানুষ। সে কথাই কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। আজ এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে আমরা আর বাকিটা পড়ব। আর তোমরা এখন হাতে কলমে অংশের দাগ নম্বর 18, 19, 20 এগুলো প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিনে আমি বাকি অংশ আলোচনা করব।